হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের থার্ড সেমিস্টারে যাদের ইতিহাস অনার্স পেপার রয়েছে এবং অনার্সের পেপার হিসেবে ডিএসসিসি রয়েছে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। অলরেডি আমি তোমাদের ডিএসসিসি পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি এবং তোমরা কিন্তু অবশ্যই সেই সাজেশানগুলো দেখে খাতায় নোট ডাউন করে নেবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাজেশনে দেওয়া একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে ফলো করে রাখবে। আমি কিন্তু এবারে তোমাদের বিভিন্ন অ্যান্সার এবং সাজেশান এই ভিডিওর মাধ্যমে ছাড়তে থাকবো। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব সেটা হচ্ছে 20 মার্কস একটি প্রশ্ন। কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আমি কিন্তু সাজেশনে প্রশ্নটি দিয়েছিলাম। এবার আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। কুষাণ সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট কনিষ্ক ছিলেন ভারতীয় ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি কেবল একজন দিগ্বিজয়ী শাসকই ছিলেন না, বরং শিল্প, সাহিত্য ও সংস্কৃতির এক মহান পৃষ্ঠপোষকও ছিলেন। তার শাসনামলকে কুষাণ সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয়, কারণ তার রাজনৈতিক দূরদর্শিতা ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতার ফলেই এই সাম্রাজ্য এক বিশাল বাণিজ্যিক ও জ্ঞান বিজ্ঞানের কেন্দ্রে পরিণত হয়েছিল। কনিষ্কের কৃতিত্ব বহুমুখী এবং তার প্রভাব আজও ভারতীয় সংস্কৃতিতে বিদ্যমান। তার প্রথম প্যারাটি বলে দিয়েছি, এবার দেখো দ্বিতীয় প্যারাটি কী রয়েছে। তাহলে দেখো, তোমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছে রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব আলোচনা করো। প্রথমে আমি তোমাদের রাজনৈতিক কৃতিত্বের অংশগুলো বলছি, তারপরে সাংস্কৃতিক কৃতিত্বগুলোও বলবো, ঠিক আছে। কনিষ্কের রাজত্বকালে কুষাণ সাম্রাজ্য তার রাজনৈতিক বিস্তারের শিখরে পৌঁছেছিল। তিনি মধ্য এশিয়ার বিশাল অঞ্চল থেকে শুরু করে উত্তর ভারতের পাটলিপুত্র পর্যন্ত এক সুবিস্তৃত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার সামরিক অভিযানে তিনি শক, পার্থিয়ান এবং চীনের হান রাজবংশের মতো শক্তিশালী প্রতিপক্ষদের পরাজিত করে এই বিশাল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। তার সাম্রাজ্যের আয়তন এবং রাজনৈতিক প্রভাব এতটাই বেশি ছিল যে তাকে দ্বিতীয় অশোক উপাধি দেওয়া হয়েছিল। ঐতিহাসিক ভি.এ. স্মিথ কনিষ্কের এই সাম্রাজ্য বিস্তারকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তার সামরিক অভিযানগুলিকে তৎকালীন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, কনিষ্কের সাম্রাজ্য ছিল এক বিশাল শক্তি যা রোমান সাম্রাজ্য এবং চীনের হান সাম্রাজ্যের মধ্যে একটি শক্তিশালী সংযোগ স্থাপন করেছিল। তারপরে দেখো কী রয়েছে। কনিষ্কের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক কৃতিত্ব ছিল আন্তর্জাতিক বাণিজ্য পথ, বিশেষ করে সিল্ক রুটের ওপর তার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। চীন থেকে শুরু করে মধ্য এশিয়া, পারস্য এবং রোমান সাম্রাজ্য পর্যন্ত বিস্তৃত এই বাণিজ্য পথ কুষাণ সাম্রাজ্যের অর্থনৈতিক মেরুদণ্ড ছিল। কনিষ্ক এই পথের নিরাপত্তা নিশ্চিত করেন এবং বাণিজ্যের মাধ্যমে সাম্রাজ্যের জন্য বিপুল পরিমাণ রাজস্ব আয় করেন। এর ফলে কুষাণ সাম্রাজ্য অর্থনৈতিকভাবে অত্যন্ত সমৃদ্ধশালী হয়ে ওঠে এবং নানা ধরনের বাণিজ্যিক পণ্য যেমন রেশম, মশলা, মূল্যবান পাথর ইত্যাদি ইউরোপ ও এশিয়া জুড়ে ছড়িয়ে পড়ে। কনিষ্ক তার সাম্রাজ্যের রাজধানী হিসেবে পুরুষপুরকে বেছে নেন, যার বর্তমান নাম পেশোয়ার, ঠিক আছে। এই স্থানটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি মধ্য এশিয়া এবং ভারতের মধ্যে একটি প্রধান বাণিজ্যিক ও সামরিক সংযোগস্থল ছিল। পুরুষপুর দ্রুত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়। কনিষ্ক তার প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করেন এবং কেন্দ্রীয় শাসনকে শক্তিশালী করেন। তার এই প্রশাসনিক দক্ষতা সাম্রাজ্যের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে এবং বিভিন্ন জাতিগোষ্ঠী ও সংস্কৃতির মানুষের মধ্যে সমন্বয় সাধন করে। কনিষ্কের পৃষ্ঠপোষকতায় কাশ্মীরের কুণ্ডলবনে চতুর্থ বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয়। এই সংগীতিটি কনিষ্কের রাজনৈতিক ও ধর্মীয় দূরদর্শিতার এক অনন্য উদাহরণ। এই সভার মূল উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্মের বিভিন্ন মতবাদ ও দর্শন নিয়ে আলোচনা করা এবং একটি সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা। এই সঙ্গীতে বৌদ্ধ ধর্ম প্রধানত দুটি ভাগে বিভক্ত হয়, হিনযান এবং মহাযান। কনিষ্ক নিজে মহাযান মতবাদের পৃষ্ঠপোষকতা করেন, যা সাম্রাজ্যের বহু অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ে। এই সঙ্গীতই বৌদ্ধ ধর্মের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে এবং এর প্রসার লাভে কনিষ্কের ভূমিকা অনস্বীকার্য। তারপরে দেখো, কনিষ্কের সাম্রাজ্য ছিল একটি বহু সাংস্কৃতিক ও বহু জাতিগত রাষ্ট্র। তার সাম্রাজ্যে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ যেমন কুষাণ, ভারতীয়, গ্রিক,
শক ও পার্থিয়ানরা শান্তিপূর্ণভাবে বসবাস করত। কনিষ্ক সকল ধর্মের প্রতি সহনশীল ছিলেন এবং বিভিন্ন সংস্কৃতিকে সম্মান করতেন। তার মুদ্রায় বিভিন্ন দেবতা যেমন বুদ্ধ, শিব, সূর্য এবং গ্রিক দেবতা দেবদেবীদের ছবি পাওয়া যায়, যা তার ধর্মীয় উদারতার প্রমাণ। এই ধর্মীয় সাংস্কৃতিক সহনশীলতা সাম্রাজ্যের মধ্যে ঐক্য ও সংস্কৃতি বজায় রাখতে সাহায্য করেছিল এবং কুষাণ সাম্রাজ্যকে একটি শক্তিশালী রাজনৈতিক সত্তা হিসেবে প্রতিষ্ঠিত করে। তারপরে দেখো, আমি রাজনৈতিক কৃতিত্ব বলে দিয়েছি, এবার সাংস্কৃতিক কৃতিত্বটা বলছি। দেখো, কনিষ্ক ছিলেন বৌদ্ধ ধর্মের একজন মহান পৃষ্ঠপোষক। তিনি অসংখ্য বৌদ্ধবিহার, স্তূপ এবং চৈত্য নির্মাণ করেন, যা বৌদ্ধ সন্ন্যাসী এবং পণ্ডিতদের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করত। এখানে বৌদ্ধ হবে, ঠিক আছে, বানানটা একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা ঠিক করে নেবে। তারপরে দেখো, তার পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম মধ্য এশিয়া এবং চীনে ছড়িয়ে পড়ে। এই পৃষ্ঠপোষকতা শুধু ধর্মীয় ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, বরং এর মাধ্যমে শিল্প ও সাহিত্যেরও ব্যাপক বিকাশ ঘটে। কনিষ্কের পৃষ্ঠপোষকতায় নির্মিত অসংখ্য বৌদ্ধ মূর্তি এবং স্থাপত্য তার ধর্মীয় নিষ্ঠার প্রমাণ বহন করে। কনিষ্কের আমলে শিল্পের ক্ষেত্রে এক নতুন ধারা সৃষ্টি হয়, যা গান্ধার শিল্পরীতি নামে পরিচিত। গান্ধার শিল্প কিন্তু তোমাদের সেমিস্টারের জন্য অনেক ইম্পর্টেন্ট। তোমরা গান্ধার শিল্পটা টিকা আকারে পড়ে রাখবে, আমি কিন্তু সাজেশনে দিয়েছি। এই শিল্পরীতির প্রধান বৈশিষ্ট্য ছিল গ্রিক ও রোমান শিল্পের সাথে ভারতীয় শিল্পের এক অসাধারণ সমন্বয়। এই সময়েই প্রথম বুদ্ধের মানব মূর্তি নির্মাণ শুরু হয়। গ্রিক ভাস্কর্য শৈলী যেমন ঢেউ খেলানো চুল, রোমান পোশাক এবং পেশিবহুল শরীর বুদ্ধ মূর্তিতে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। একই সময়ে মথুরা শিল্পরীতিও বিকাশ লাভ করে, যেখানে দেশীয় শৈলীর প্রভাব ছিল বেশি এবং বুদ্ধের মুখমণ্ডলে এক স্নিগ্ধ হাসি দেখা যায়। এই উভয় শিল্পরীতির বিকাশ কনিষ্কের পৃষ্ঠপোষকতার ফলেই সম্ভব হয়েছিল। কনিষ্কের রাজসভা ছিল জ্ঞানবিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। তিনি বহু পণ্ডিত, দার্শনিক, চিকিৎসক এবং সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতা করেন। তার রাজসভার উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা হলেন অশ্বঘোষ, চরক, নাগার্জুন এবং বসুমিত্র। তোমরা কিন্তু অশ্বঘোষ, চরক এর কারা ছিল এবং এদের সম্বন্ধে আমি 2 লাইন 1 লাইন করে লিখে দিচ্ছি, এগুলো তোমরা পড়ে নেবে, ঠিক আছে। তারপরে দেখো, এই পণ্ডিতদের উপস্থিতি কনিষ্কের রাজসভাকে এক গুরুত্বপূর্ণ জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলে। কনিষ্কের মুদ্রাগুলো তার সাংস্কৃতিক উদারতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার মুদ্রায় বিভিন্ন ধর্মের দেবদেবী যেমন বুদ্ধ, শিব, সূর্য, মিহির, গ্রিক দেবীদের ছবি খোদাই করা হয়েছে। এই মুদ্রার মাধ্যমে কনিষ্ক বিভিন্ন জাতিগোষ্ঠী এবং ধর্মের প্রতি তার সহনশীলতা প্রকাশ করেন। এই মুদ্রাগুলো শুধুমাত্র অর্থনৈতিক লেনদেনের মাধ্যম ছিল না, বরং সাম্রাজ্যের সাংস্কৃতিক সমন্বয়ের প্রতীক হিসেবেও কাজ করত। মুদ্রার এই বৈচিত্র্য প্রমাণ করে যে কনিষ্ক ধর্মীয় বৈষম্য দূর করতে চেয়েছিলেন এবং একটি সমন্বিত সংস্কৃতি গড়ে তুলতে আগ্রহী ছিলেন। কনিষ্কের আমলে স্থাপত্যেরও ব্যাপক উন্নতি ঘটে। তিনি রাজধানী পুরুষপুরকে এক সমৃদ্ধ নগরীতে পরিণত করেন এবং সেখানে বহু প্রাসাদ, মন্দির ও স্তূপও নির্মাণ করেন। তার নির্মিত কনিষ্ক স্তূপ ছিল তৎকালীন বিশ্বের অন্যতম বৃহত্তম স্থাপত্য কীর্তি। চীনা পরিব্রাজক ফাহিয়ান তার ভ্রমণ বৃত্তান্তে এই বিশাল স্তূপের প্রশংসা করেছেন। কনিষ্ক তার সাম্রাজ্যের বিভিন্ন স্থানে বাণিজ্য পথের ধারে বিশ্রামাগার, হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানও স্থাপন করেন। এই স্থাপত্য কীর্তিগুলো কনিষ্কের শিল্পরুচি এবং জনগণের কল্যাণের প্রতি তার অঙ্গীকারের প্রমাণ বহন করে। কনিষ্ক ভারতীয় ইতিহাসে এক বহুমুখী প্রতিভা সম্পন্ন শাসক। তার রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব ছিল অবিস্মরণীয়। রাজনৈতিকভাবে তিনি এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এবং আন্তর্জাতিক বাণিজ্য পথের নিয়ন্ত্রণ নিয়ে সাম্রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করেন। অন্যদিকে সাংস্কৃতিক ক্ষেত্রে তিনি শিল্প, সাহিত্য, ধর্ম ও জ্ঞানবিজ্ঞানের পৃষ্ঠপোষকতা করে এক নতুন যুগের সূচনা করেন। বিশেষ করে বৌদ্ধ ধর্মের প্রসারে তার ভূমিকা এবং গান্ধার ও মথুরা শিল্পরীতির বিকাশে তাকে অমর করে রেখেছে। কনিষ্কের রাজত্বকাল কেবল কুষাণ সাম্রাজ্যের নয়, বরং সমগ্র ভারতীয় উপমহাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। তার যুগকে যথার্থই ভারতীয় সংস্কৃতির এক উজ্জ্বল কেন্দ্র হিসেবে চিহ্নিত করা যায়। তাহলে এই ছিল তোমার 20 মার্কসের সম্পূর্ণ অ্যান্সার। তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে এবং পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।